ধন্যবাদ স্টুডেন্টস। সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব যে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বলের একটা গ্রাফ। তো আশা করি তোমরা ওই প্রথম অংশটা খুব ভালোভাবে দেখে আসছো এবং বুঝে আসছো, এবং যারা কষ্ট করে দেখে আসছো তাদেরকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি। এই অংশে আমরা গ্রাফের পাশাপাশি আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ জিনিসটা কি এবং নিশ্চল কোণ জিনিসটা কি, এই দুইটা জিনিস আমরা দেখাবো। তো আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ। আচ্ছা, এখন একটা কথা শুনো যে স্থিত ঘর্ষণ বলের মানটা তো এটা চেঞ্জ হয়, সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মানটা সর্বোচ্চ মান হয়। সর্বোচ্চ মান হয় মানে হচ্ছে এই যে দেখো, এক নম্বরে আমি এটা লিখতেছি, একটা স্টার চিহ্ন দিই, এফএস এফএলটা হচ্ছে তোমার সর্বোচ্চ হয়, এফএল ইকুয়াল টু মিউ এস গুণন আর, এটা হচ্ছে সর্বোচ্চ মান মানে একটা। আর এই এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বলটা কার তুলনায় একটু ছোট হয়? সীমাস্থ ঘর্ষণ বলের তুলনায় একটু ছোট হয়। আর একটা হচ্ছে এফএস, এই মানটা এটা কোনো সূত্র নাই, এটা স্বয়ংক্রিয় সমন্বয় হয়ে যায়। স্বয়ংক্রিয় সমন্বয় নিজেই সমন্বয় করে নেয়। কোন পর্যন্ত হয়? যতক্ষণ না পর্যন্ত এর মানটা কেমন হয়, জিরো লিমিট এফএস লিমিট এফএল, এতক্ষণ পর্যন্ত আমরা এটা পড়াইলাম আর কি। তার মানে আমি বলতে চাচ্ছি যে সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মানটা একটু বেশি হয় কার তুলনায়? গতীয় ঘর্ষণ বলের তুলনায়। দেখো আমরা গত অঙ্কটায় যেটা আমরা দেখেছিলাম যে সেখানে এফএল ইকুয়াল টু বের হয়েছিল 29.4 নিউটন এবং এফকে ইকুয়াল টু আসছিল 19.4 নিউটন। তাই এখান থেকে আমরা কিছুটা হিন্টস পেতে পারি যে এফএল বড় হয় নাকি এফকে বড় হয়। উত্তর হচ্ছে এফএল বড় হয়। তো এটার ব্যাখ্যাটা ওইভাবে না দিয়ে, ফিজিক্স এর ভাবে না দিয়ে, যদি আমরা এমনি নর্মালি আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি যে সচরাচর দেখা যায় যে একটি বস্তুকে গতিশীল করাটা মুশকিল হয়ে যায়, কিন্তু যখন গতিশীল হয়ে যায় তখন ঘর্ষণ বলের মানটা কি হয়? সচরাচর কমে যায়। তুমি পড়ালেখার বিষয়টা দেখো, তুমি বই ধরো না, আমার ভিডিওর কথাটা দেখো, আর তুমি আমার ভিডিওটি এ পর্যন্ত আসেই নাই, ম্যাক্সিমাম যারা আসছো তাদের আর সমস্যা হয় না। যারা প্রথম দিকে লাইক দিয়ে চলে গেছে বা ডিসলাইক তো দেওয়ার ক্ষমতা নাই, যারা প্রথম দিকে অ্যাভয়েড করে চলে গেছে, দেখেই রোল নাম্বার লিখে চলে গেছে, তাদের কথাটা আছে, মানে তারা ভিডিওটা দেখার সময়ই নেই, তাদের সাহসই নেই। কিন্তু একবার যখন চালু হয়ে যায়, স্যার কি বলে এই পর্যন্ত আর একটু সামনে এইভাবে অপেক্ষা করতে হচ্ছে। তুমি বইটাই খুলতে ইচ্ছা করে না, পড়ালেখাটা তুমি কি করবে? পড়ালেখাটা স্টাডি করতে ইচ্ছা করে না, কিন্তু পড়ালেখাটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কি হচ্ছে, এটাকে চালু রাখাটা কষ্টের, কিন্তু অতটা কষ্টের না যতটা কষ্টের স্টার্ট করাটা। আমার ভিডিওর কথা চিন্তা করে যে আমি সকাল থেকে চিন্তা করতেছি যে আজকে একটা ভিডিও করতে হবে, কালকে তোমাদের ক্লাস আছে। আমি অনেক চেষ্টা করতেছি, অনেক চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমি এটা করতে পারি নাই। এখন রাতের 10টা সাড়ে 10টা এসে তাড়াহুড়া করতেছি। তো এখন এইটা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তার মানে যে কোনো কিছু স্টার্ট করাটা মুশকিল। একটা রিক্সাওয়ালা দেখো যে প্রথম দিকে সে অনেক কষ্ট করে চাকা প্যাডেল মারতে হয়, যে খুব কষ্ট করে তার রিক্সাটাকে গতিশীল করতে হয়, কিন্তু যখন গতিশীল হয়ে যায় তখন সে দেখবে যে অনায়াসে চাকাটাকে চালাচ্ছে। তার অর্থ এই নয় যে তার কষ্ট হচ্ছে না, হয় না, তখন তাকে ঘর্ষণ বলের বিরুদ্ধে ফাইট করতে হয়, তখনও করতে হয়, শুরুতে করতে হয়, কিন্তু শুরুতে কষ্টটা বেশি হয়। অর্থাৎ আমরা এটাই বলতে চাইতেছি যে শুরুতে সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মানটা সর্বদাই বেশি থাকে। একটা বস্তুকে গতিশীল রাখার চেয়ে গতিশীল করাটা টাফ, ঠিক আছে? ফলে সর্বদা তুমি খেয়াল রাখবা যে এফ লিমিটিং এর মানটা সবচেয়ে বেশি হয় এবং সেই মানটাকে যদি আমরা একটা গ্রাফ দেই, আর আমরা আন্দাজে পড়াচ্ছি না, আমরা বই দেখেই পড়াচ্ছি। কোন বই? আমরা তো বিভিন্ন বই দেখে আমি পড়াই। আমি আবার বলেও দেই, আমি অক্ষরপত্র প্রকাশনের নাসিরুদ্দিন প্রামাণিক স্যারের বই থেকে আমি পড়াচ্ছি, আগে থেকে বলে রাখলাম। ওই বই থেকে আমার এই কথাগুলো তোমরা পেয়ে যাবা এবং গ্রাফটাও পাবা, সবকিছু ওই জায়গা থেকে দেওয়া হচ্ছে। তাহলে আসো আমরা এইভাবে আমরা বুঝাই ব্যাপারটা। প্রযুক্ত বানানি পারলাম না আর বুঝাবো না। প্রযুক্ত বল হচ্ছে এফ, সেটা এখানে। আর ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা সূচিত করলাম। ঘর্ষণ বল সেটা আমি ছোট হাতের এফ দ্বারা সূচিত করলাম। তাহলে এই হচ্ছে এটা ওয়াই অক্ষে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ব্যাপারটা বুঝিও,
যখন প্রযুক্ত বল 0 তখন তো একটা গাড়ি একদম গাড়ি বলে একটা বস্তু একটা স্থির অবস্থায় আছে, তখন কোনো ঘর্ষণ বলও নাই। প্রযুক্ত বল 0, ঘর্ষণ বল 0, এবং এই ঘর্ষণটাকে আমরা বলি স্থিত ঘর্ষণ বল। এখন স্থিত ঘর্ষণ বলের মানটা কেমন হয়, যে প্রযুক্ত বল যদি এটা মনে করে 1 নিউটন, তাহলে ঘর্ষণ বলটা হবে 1 নিউটন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। এই পর্যন্ত দেখো, এরপরে 2 নিউটন হলো, তাহলে এটা হবে 2 নিউটন, অর্থাৎ সেলফ অ্যাডজাস্টিং, স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যায়, প্রয়োজন অনুযায়ী সে নিজেকে কি করে নেয়, সমন্বয় করে নেয়। তাহলে এইখানে যত মান এইখানে তত মান, এইভাবে অগ্রসর হবে। তাহলে এই ধরনের একটা লেখচিত্র পাওয়া গেল। লেখচিত্রের এই অংশটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। লিখে রাখি, স্থিত ঘর্ষণ বল। এই অবস্থাটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। আমরা টোটাল ঘর্ষণ বলটা এখানে রাখছি, যেটা হবে টোটাল একেবারে সর্বোচ্চ এই পর্যন্ত গেলে, এভাবে সর্বোচ্চ এভাবে যাবে। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 45 ডিগ্রি। বলে স্যার কেন 45 ডিগ্রি? কারণ এইটার মান আর এটার মান তো সমান, এখানে সমানে সমান অগ্রসর হচ্ছে। প্রযুক্ত বল তার সমান স্থিত ঘর্ষণ বল হবে। তাহলে সমান সমান হলে ঢাল মানে কি, টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই, তার মানে হচ্ছে সমান সমান। তাহলে এটা সমান এটা, লম্বের মান আর ভূমির মান সমান হলে 1 1 কাটাকাটি হলে 1, তাহলে থিটার মান কত চলে আসবে, 45। তাই ওইটা থিটা, টেন থিটা ইকুয়াল টু 1 চলে আসবে, ফলে 45 ডিগ্রি। এইখানে আসলে এটা এই যে এই অবস্থাটা, যে একটা বলের মান পাওয়া গেছে, এই বলের একটা মান, এটা নাম দেই, এই বলটাকে এখানে এফ লিমিটিং বলা হয়। এটা হচ্ছে এফ লিমিটিং, ঠিক আছে? এই এফ লিমিটিং, এটা হলো এফএল, আর এটা হচ্ছে এফএস। এই পর্যন্ত যাচ্ছে, সেটা হচ্ছে এফএস। ঘর্ষণ বল দিয়ে বোঝাচ্ছি তিনটা জিনিস একসাথে, এটা এফএস। আচ্ছা, এই পর্যন্ত তো হলো, এই পর্যন্ত হচ্ছে এফ লিমিটিং হয়ে গেছে। এরপরে সর্বোচ্চ মানটা হয়ে যাওয়ার পরে বস্তুটা তো এখন গতিশীল হয়ে যাবে। গতিশীল হয়ে গেলে তোমার যে বলটা ক্রিয়া করবে সেটা হয়ে গেল গতীয় ঘর্ষণ বল। আর গতীয় ঘর্ষণ বল যখন হবে, তখন দুইটা জিনিস খেয়াল রাখবা। গতীয় ঘর্ষণ বল কিন্তু ধ্রুবক, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বলটা এফ লিমিটিং এর চেয়ে একটু কম হয়। তাহলে এই এফ লিমিটিং এর চেয়ে একটু কম হয়ে গেল গতীয় ঘর্ষণ বল, এবং এটা ধ্রুবক হওয়ার কারণে সেই লেখচিত্রটা এইভাবে অগ্রসর হবে। এইভাবে দিয়ে আমি এইভাবে হলে ভালো হয়, এইভাবে দেখলে এই হচ্ছে গতীয় ঘর্ষণ বল, তাই তো? লেখচিত্রটি এইভাবে যাবে। তখন এই জিনিসটাকে বলা হয়, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এবং এটাকে বলে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। এটা তো গেল। আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, এবং এটাকে এফ কে দ্বারা সূচিত করা হয়, আর এটাকে এফএল, এটা তো এখানে একবার লিখছি এখানে। তাহলে এই হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ বলটা এইভাবে কাজ করতেছে, তাই তো? এবং গতীয় ঘর্ষণ বল আমরা বলছিলাম একটা ধ্রুবক, কিন্তু স্থিত ঘর্ষণ বল এটা ধ্রুবক, এটা পরিবর্তনশীল, যার ফলে এইভাবে পরিবর্তন হয়ে এইভাবে যাচ্ছে। যখন গতীয় ঘর্ষণ বল আসে, এই মানটা একটা ধ্রুবক আকারে এইভাবে চলে যাচ্ছে। তা আশা রাখি যে গতীয় ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল সম্পর্কে তোমাদের কিছুটা হলেও তোমরা কিছুটা বুঝতে পারছো। আর আমি এই লেকচারটার মাধ্যমে আমি শেষ করে দিব স্থিত ঘর্ষণ বল। আমার আরো দুটি সংজ্ঞা পড়ে আছে, একটা হচ্ছে ঘর্ষণ কোণ কাকে বলে, আর একটা হচ্ছে নিশ্চল কোণ কাকে বলে। তো প্রিয় স্টুডেন্টস, আসো এখন আমরা ঘর্ষণ কোণ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, আমরা আগেই বলছিলাম যে একটা বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে সেখানে একটা অবিলম্বিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাই না? এই হচ্ছে অবিলম্বিত প্রতিক্রিয়া, এবং তাকে আমি আর দ্বারা সূচিত করলাম। আর বস্তুর উপরে আমি মনে করি এইভাবে প্রযুক্ত বল এখানে দিয়ে দিলাম। প্রযুক্ত বল হচ্ছে বড় হাতের এফ। প্রযুক্ত বলের বিপরীতে একটি বলের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। এবার ঘর্ষণ বলটা যতক্ষণ পর্যন্ত স্থির থাকে ততক্ষণ পর্যন্ত সেটাকে বলে স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটাকে বলা হয় তোমার সীমাস্থ স্থিত ঘর্ষণ বল, ঠিক আছে? তো সীমাস্থ স্থিত ঘর্ষণ বল যদি হয়, তখন আমরা বলে রাখি যে এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। এখন মনে করো বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, তখন সেটাকে বলা হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। এই এফএস এর মানটা তখন এফএল এর সমান হয়ে গেল। এফএল হচ্ছে এফ লিমিটিং, যারা আমার গত ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতেছে। আমি এখানে ক্রস এবার দাগগুলো না দিই ব্লকটা বোঝানোর জন্য। তাহলে এই যে দুটি বল, এই দুটি বল হচ্ছে কন্টাক্ট ফোর্স, তাই না? দুইটাই কন্টাক্ট বল। অবিলম্বিত প্রতিক্রিয়া কি? একটি স্পর্শ বল, মনে নাই? স্পর্শ বল একদম প্রথম লেকচারে ছিল না? তারপরে এই ঘর্ষণ বলটা কি? সেটা একটা স্পর্শ বল।
দুইটি স্পর্শ বল মিলে তো একটা লব্ধি বল ক্রিয়া করবে, তাই না? এই বলের নামটা হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল। এই যে এই বরাবর এই বলটা কাজ করে, এটার নাম হচ্ছে লব্ধি বল। এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া, সেটা একটা স্পর্শ বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল, সেটা একটা স্পর্শ বল। এই দুটি বলের কি হচ্ছে একটি লব্ধি প্রতিক্রিয়া থাকবে, লব্ধি থাকবে, এটার নাম হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া, এবং সেটাকে আমরা আপাতত আর প্রাইম দ্বারা সূচিত করলাম। আর এইখানে ব্লকের ওজন এভাবে নিচের দিকে কাজ করতে পারে, সেটাকে আমরা এমজি দ্বারা লিখতে পারি, সেটা আমরা পরে আলোচনা করি। তো এখন মনে করো যে এবার এই যে এই একটি ভেক্টর রাশি এটা না, আর সেটা হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া নাম, এটার নাম হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া, নামটা লিখে রাখি, এটার নাম হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া। লব্ধি প্রতিক্রিয়া এটার নাম কি? এই আর এর নাম কি? এটার নাম হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া দুইটা নাম আমরা লিখে রাখলাম, দুইটা প্রতিক্রিয়া। আর এইখানে তোমার কাজ করবে হলো সীমাস্থ ঘর্ষণ বল। বলে কেন সীমাস্থ ঘর্ষণ বল? এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ঘর্ষণ বলের স্থিত ঘর্ষণ বলের সূত্র নাই, কিন্তু সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের সূত্র আছে। তাই এটার নাম হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। অর্থাৎ এই যে আর প্রাইমটা লব্ধি প্রতিক্রিয়াটা, সেটা সীমাস্থ স্থিত ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি। তাই এটার নাম হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। ঘর্ষণ বল, তাই তো? আমরা অনেকগুলো পেলাম। এখন ঘর্ষণ কোণটা কি জিনিস সেটা দেখো। এই জিনিসটা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণকে থিটা এবং এটাকে এস দ্বারা আমরা সূচিত করে রাখলাম। তাহলে থিটা এসটা হচ্ছে ঘর্ষণ কোণ। তো ঘর্ষণ কোণ তাহলে ফিকশন, তাহলে এফ দ্বারা সূচিত করি, থিটা এফ। তাহলে থিটা এফ জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করো। যে এই যে এটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া ও সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের লব্ধি। দেখো, লব্ধিকে বলা হয় লব্ধি প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া ও সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের লব্ধিকে বলা হয় লব্ধি প্রতিক্রিয়া। এই লব্ধি প্রতিক্রিয়া অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণের সংজ্ঞাটা পারবা, হ্যাঁ, চিত্রটা আঁকলেই পারবা, তাই তো? একবার বলছি না, এটাকে একবার টান দিলে বুঝতে পারবা। এটাই হচ্ছে তোমার থিটা এফ, অভিলম্বিক প্রতিক্রিয়া এবং সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের লব্ধি। আর প্রাইমটা আবার অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার ঘর্ষণ কোণ, তাই তো? তো এখন আমরা এটা তো একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশি থেকে এখান থেকে আমরা এটা এফএল ইকুয়াল টু লিখতে পারি, যে ভেক্টর রাশি এফএল ইকুয়াল টু, এটা তোমার কি হচ্ছে, এটা যদি কোণ হয় তাহলে এখানে তো কোণ নাই, তাহলে এটা লম্বের উপাংশ হয়ে যায় উলম্ব উপাংশ। তাহলে এফএল ইকুয়াল টু তখন তুমি বলতে পারবে আর প্রাইম সাইন থিটা এফ, এটা 1 নম্বর সমীকরণ। আর এই বরাবরকে বলতে পারবে আর প্রাইম, আর ইকুয়াল টু বলা যাবে আর প্রাইম কস থিটা এফ। তাহলে এবার 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ দাও, 1/2 ভাগ দিলে প্লাস দ্যাট এটা যা আসে এফএল বাই আর। তো এখানে আর প্রাইম কাটা যাবে, sin থিটা এটা মিলে আসে কত, tan থিটা এফ। দেখো এফএল বাই আর এটা লেখা যায় মিউএস। তুমি যদি এখানে এফএস লিখে থাকতে এফএস, হ্যাঁ, তাহলে এফএসটা এবং এফএসটাকে যদি বলতো স্থিত ঘর্ষণ বল, তাহলে তুমি এটা লিখতে পারতে না, কারণ স্থিত ঘর্ষণ বলের তো সুনির্দিষ্ট সূত্র নেই। এখন আমরা এই যে এফএল বাই আর এইটার পরিবর্তে আমরা লিখবো মিউএস। এই যে এখানে লিখতেছি দেখো মিউএস। তাহলে tan থিটা এস এফ ইকুয়াল টু, এফ বারবার ভুল হচ্ছে, যদি এস বলে থাকি তাহলে ভুল করছি, এটা হচ্ছে এফ ইকুয়াল টু তখন বলা যাবে কত, মিউএস। মিউএসটা তখন কি হবে, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই যে ঘর্ষণ কোণের ব্যাপারটা কখন তুমি এটা নির্ণয় করতে পারবে, যখন বস্তুটা স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থা থাকলেই হবে না, স্থির অবস্থা থাকলে তো হইলই, তখন ঘর্ষণ কোণ কোথায়? ঘর্ষণ বলই তো নাই, প্রযুক্ত বল নাই, ঘর্ষণ বল নাই, এটা হলো সহজ হিসাব। আগে প্রযুক্ত বল থাকবে, পরে ঘর্ষণ বল, ঠিক আছে? কখন? মানে এটা স্থিত ঘর্ষণ বল নাই, প্রযুক্ত বল নাই, স্থিত ঘর্ষণ বল নাই। এবার আসো, যেটা আমি বলছি যে থিটা এফ ইকুয়াল টু মিউএস, তাহলে মিউএস তুমি কখন লিখতে পারতেছো? সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের ক্ষেত্রে, যখন গতিশীল হওয়ার উপক্রম, স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মাত্রা,
তাহলে এটা ভাবে লেখা যেতে পারে এবং থিটা এফ আমরা ঘর্ষণ কোণটা বের করতে পারি tan ইনভার্স মিউ এস। তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঘর্ষণ কোণের মানটা আমরা যদি ঘর্ষণ গুণাঙ্কের মানটা জেনে থাকি, হ্যাঁ, তাহলে আমরা অনায়াসে ঘর্ষণ কোণের মানটা নির্ণয় করতে পারি। এরপরে আসো আমরা নিশ্চল কোণটা বুঝবো। তো এখন আসো আমরা নিশ্চল কোণ নিয়ে আলোচনা করবো। নিশ্চল কোণ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করো। আমি এখানে কিছু আছে নাকি নাই এটা বোঝানো যাইব কিনা কে জানে। মনে করো আমার কাছে একটা বস্তু আছে আর এখানে হচ্ছে একটা কাপড়। দেখো এই কাপড়টা এখন কি, যে দেখো আমি আনত করতেছি এইভাবে বাবা আনত করতেছি কাপড়, এটা কি গতিশীল হচ্ছে? গতিশীল হচ্ছে না। এভাবে করতে করতে কোন একটা সময় গতিশীল হয়ে গেল। তাহলে আনত তলে কোন একটা বস্তু যে কোণের কারণে গতিশীল হবার উপক্রম হয় সেই কোণটাকে বলা হয় নিশ্চল কোণ। আমরা ব্যাপারটা ডিটেল এখন পড়বো, নিশ্চল কোণ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব। তাহলে এই একটা বস্তু হচ্ছে এই ব্লকের ভিতরে, ব্লক আছে এখানে এইভাবে মনে করো কোন একটা আনতলে তলে আছে এবং এখানে কত কোণে আছে? থিটা কোণে আছে। এটা তলটা, তলের নাম কি? এবি তল, তাই তো? বিসিটা হচ্ছে তলের এক পাশে লম্ব বরাবর এখানে, এবং এবি তলের উপরে একটি ব্লক আছে। এই ব্লকটা হচ্ছে এইটা হচ্ছে ব্লক। এই ব্লকের ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। সব সময় ওজন একটাই কাজ, সেটা হচ্ছে খাড়া নিচের দিকে কাজ করা। এবার এই ব্লকের আবার অভিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবর, তাহলে এ বরাবর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে, তাই তো? এখন এই ব্লকে একটা বল এ বরাবর কাজ করবে, এই যে ওজনের একটা উপাংশ এ বরাবর থাকবে আর একটা উপাংশ থাকবে এ বরাবর, দুটি উপাংশে ভাগ করে দিলাম। ওজনের মানটা কত? এমজি। এমজির একটা উপাংশ হচ্ছে এ বরাবর আর কে এ বরাবর। তো এটা যদি থিটা কোণ হয় এই কোণটা থিটা হয়ে যাবে। কিভাবে স্যার? যে এটাকে একটা নরমালি দেখো, আমি পয়েন্টের নাম দেবো না, এখানে এইভাবে পয়েন্ট এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যে দুটো খাড়া নিচের দিকে সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এই কোণের মানটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, আবার এটা তো একটা সমকোণী ত্রিভুজ যে লম্ব অংশে ভাগ করছে, তাহলে সমকোণী এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা হয়ে যাবে আবার থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোণের মানটা হবে থিটা। তাহলে থিটা হয়ে গেলে এই যে উপাংশটা সেটা হলো এমজি কস ফাংশনটা আসবে, এমজি কস থিটা। আর এই যে একটা উপাংশ ভাগ হয়ে গেছে সেটা হয়ে যাবে এমজি সাইন থিটা। তাহলে দুইটা উপাংশ এখানে কাজ করতেছে। এখন এই ব্লক আর এর লম্ব বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। এবার কি ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এই যে এই ব্লকটা অভিকর্ষ বলের এই সাইন ফাংশনের কারণে এই দিকে গতিশীল হবার চেষ্টা করবে। তো চেষ্টা করলে চেষ্টা কিন্তু গতিশীল হচ্ছে না কেন? তার বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, এফএস ঘর্ষণ বল কাজ করতেছে। তো কতক্ষণ আবার ঘর্ষণ বলটা কাজ করবে সেটা দেখো, বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে। এখন এই যে দেখো এর মানটা যদি বাড়তে থাকে, এর মানটা কেন ভাবে যুক্তিটা দেখাই, থিটার মান বাড়ালে সাইন থিটার মান বাড়ে, তাই না? থিটার মান 0 মানে সাইন থিটার মান 0, তার মানে এই অবস্থায় নিশ্চল কোণ 0, তার মানে এফএস এর মান আর কোনো বল প্রযুক্ত হবে না, এফএস এর মানটা তখন 0। এইভাবে থিটার মান বাড়ানো 90 ডিগ্রি পর্যন্ত সাইন থিটার মানটা কি হতে থাকে? বাড়ে। তাহলে আমি যে এই যে কাপড়টাকে এইভাবে রাখলাম, এই যে এইভাবে আমি খাতাটাকে এইভাবে করতেছি, তাহলে আমার থিটার মান বাড়তেছে কিন্তু ব্লকটা এখনো গতিশীল হচ্ছে না। কিন্তু তাতে কি তোমার কি হচ্ছে? ঘর্ষণ বল কি এখানে নাই? ঘর্ষণ বল এখনো আছে, ঘর্ষণ বল আছে বিপরীত মুখে, হচ্ছে সেলফ অ্যাডজাস্ট করে নিতেছে। এইবার যেই মাত্র কি হচ্ছে এমন একটা কোণ আসলো তখন অ্যাপ লিমিটিং হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে এইভাবে এমন একটা কোণ হয়ে গেল তখন এফএস এর মানটা কেমন হয়ে গেল? অ্যাপ লিমিটিং। এর চেয়ে বেশি হলে পরে কি হচ্ছে? বস্তুটা গতিশীল হয়ে নিচে চলে যাচ্ছে। তাহলে যে বলের কারণে গতিশীল হবার উপক্রম হয়, কার কারণে গতিশীল হচ্ছে? আমি তো আর বল প্রযুক্ত করি না, এখানে কি আমি কোনো বল প্রযুক্ত করছি নাকি বাড়তি? সেটা হচ্ছে অভিকর্ষ বলের কারণে হয়েছে, অভিকর্ষ বলের সাইন ফাংশনের কারণে এইভাবে গতিশীল হয়ে গেছে, বাড়তি তো কোনো বল প্রযুক্ত নেই। তাহলে অভিকর্ষ বলটাকে আমি বাড়াচ্ছি কমাচ্ছি কিভাবে? ওই যে থিটার মানটা চেঞ্জ করে। তাহলে আনত তলে কি হচ্ছে? থিটার যে মানের কারণে কোন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণটাকে বলা হয় নিশ্চল কোণ। আমি আরেকবার বলি, আনত তলে যে কোণের কারণে কোন বস্তু গতিশীল হবার উপক্রম হয় সেই বলটাকে সেই কোণটাকে বলা হয় নিশ্চল কোণ। তাহলে আমরা দেখি যখন নাকি গতিশীল হওয়ার উপক্রম হবে এই এফএসটা হয়ে যাবে তখন এফএল, মানে এফ লিমিটিং হয়ে গেল। এফ লিমিটিং যখন হয়ে যাবে এফএল এর মানটা কত আসবে? এমজি সাইন থিটা হয়ে যাবে তখন, ঠিক আছে?
তখন আমরা বলতে চাচ্ছি যে থিটা এর মানটা যদি থিটা এস এর সমান হয়, এই থিটা এস এটার নাম হচ্ছে নিশ্চল কোণ, নিশ্চল কোণ, নিশ্চল কোণ। আমরা এটা বলি যে থিটা এস এর সমান হয়। থিটার মান যদি থিটা এস এর সমান হয় মানে কি, যে এই কোণের মান বাড়তে 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 যখন এটা থিটা এস এর সমান হয়ে গেছে তখনই সে গতিশীল হওয়ার উপক্রম হয়ে গেছে। মনে করো নিশ্চল কোণ 30 ডিগ্রি, ঠিক আছে? এখন তুমি বলো যে 30 ডিগ্রি থেকে গতিশীল হয়েছে, গতিশীল হয় নাই, কিন্তু 30.11 30.01 হলে সেটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। তাহলে নিশ্চল কোণ হচ্ছে 30, তখন গতিশীল হওয়ার উপক্রম হবে। যদি আমি থিটার মান তখন 10 ডিগ্রি রাখি গতিশীল হবে না, 15 ডিগ্রি রাখি গতিশীল হবে না, 28 ডিগ্রি রাখি গতিশীল হবে না, 29 ডিগ্রি রাখি গতিশীল হবে না, 30 ডিগ্রি রাখলে গতিশীল হবার উপক্রম কিন্তু গতিশীল হবে না। 30 এর চেয়ে সামান্য বাড়াইলেই হয়ে যাবে গতিশীল, তাই না? এই যে 30 ডিগ্রিটা হয়ে গেল ওই অ্যাপ লিমিটিং এর মতো, তখন অ্যাপ লিমিটিং শুরু হয়ে যাবে, তখন গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন এই 30 ডিগ্রি কোণটাকে বলা হচ্ছে তোমার নিশ্চল কোণ। আনত তলে যে কোণের যে আনত তলে যে কোণের কারণে কোন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণটাকে তখন বলা হচ্ছে নিশ্চল কোণ। তাহলে গতিশীল হয়ে গেলে তখন এটা এফএস টা কার সমান হয়ে যাবে, অ্যাপ লিমিটিং এর সমান হয়ে যাবে। আর এখানে অবিলম্বী প্রতিক্রিয়া তো এমজি সাইন থিটার সমান, এমজি কস থিটার সমান, তাহলে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, এমজি কস থিটা এস। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 1 কে 2 দ্বারা ভাগ করি আবারও, 1/2, তাহলে এফএল বাই আর, এখানে এমজি আর এমজি কাটা যাবে, এখানে আসবে tan থিটা এস। এবার এফএল বাই আর, এফএল বাই আর সেটাকে তোমরা এই এফ লিমিটিং বাই আর এর একটা সূত্র আছে এবং সেটা সমান কত রাখা যায়, মিউ এস। তাহলে মিউ এস ইকুয়াল টু কত আসবে, থিটা এস। তাহলে থিটা এস ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস। তাহলে দেখো এই থিটা মিউ এস টা কি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। কিছুক্ষণ আগে ঘর্ষণ কোণ তুমি শিখছো, কিছুক্ষণ আগে থিটা এফ ইকুয়াল টু কত শিখছো, tan ইনভার্স মিউ এস, কিছুক্ষণ আগে শিখছো। আর এখন থিটা এস এটা হচ্ছে ঘর্ষণ কোণ আর এটা হচ্ছে নিশ্চল কোণ। নিশ্চল কোণ সমান কত শিখতেছো, সেটা tan ইনভার্স মিউ এস। তাহলে দুইটা সমীকরণ থেকে বলা যেতে পারে থিটা এফ ইকুয়াল টু এস আর এফ দেখতে আমার মতো আমার একই হচ্ছে, কেন কে জানে, যা ওগুলো থিটা এস। তাহলে তুমি বলতে পারো ঘর্ষণ কোণটা কার সমান, নিশ্চল কোণের সমান। তো এখানকার এই অঙ্কগুলো আমরা হয়তো দিতে পারতাম, কিন্তু আর নিশ্চল কোণ আর ঘর্ষণ কোণের কোনো অঙ্ক দিলাম না। এগুলো খুব সহজই অঙ্ক, তোমরা বই দেখে করে নিবা। আর তোমরা কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এরপরে আমরা নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এইগুলো আবার একটু আলোচনা করব, করার পরে অন্যান্য পড়ায় যাব। ধন্যবাদ সকলের স্টুডেন্ট, আশা রাখি ভালো থাকো আর ভালো থাকবে, সুস্থ থাকবে।